তো সবাই একটু রিচকে ওয়েলকাম করেন স্টেজে হাততালির মাধ্যমে। একটা জিনিস বলি, বিলিভ করেন আপনি যেরকম ক্রেতা আপনি বিক্রেতা হিসেবেও সেরকম। আবার আসেন, বোঝেন আগে এই ব্যাপারগুলা, আমরা এখানে শেখার জন্য আসছি। আপনি যেরকম ক্রেতা, আপনি যদি আপনার কাস্টমার আপনি যখন কিনতে গেছেন যদি খ্যাস খ্যাস করেন, তাহলে আপনি বিক্রেতা হিসেবেও কি খ্যাস খ্যাস পাবলিক। সিম্পল। তো একজন বিক্রেতা সবসময় ভালো ক্রেতা হয়, কারণ সে জানে বিক্রি করতে কত কষ্ট, বিক্রির মধ্যে কতটুকু শান্তি, বিক্রি করলে বিক্রেতার কত ভালো লাগে। একজন বিক্রেতার কাছে যদি সবাই ভালো সম্পর্ক করে তাহলে কত ভালো লাগে, রাইট? তো আজকে রিচ যখন এখানে আসতেছে বা কেউ স্টেজে আসতেছে, আপনার যদি তালি দিতে সমস্যা হয়, শিওর থাকেন আপনি যেদিন স্টেজে উঠতে হয় কখনো উঠতেই পারবেন না, শিওর থাকেন ওই পজিশনে আসার মতো যোগ্যতা ভরসাই নাই আপনার। অথবা যখন আপনি আসবেন অনেক মানুষ আপনার জন্য তালি বাজাবে না। আবারও থিঙ্ক করেন নিজেকে, রাইট? আমি যখন ফ্রিল্যান্সিং শুরু করি, লাইভের ফার্স্ট টাইম 2014 সালে একটা মিট আপ ছিল ফ্রিল্যান্সারদের, বিওপিসি গুলিস্তানে। ফ্রিল্যান্সার ওটাতে কেউ গেছেন গিয়ে জানি না, অনেক বড়, আপনি ছিলেন, আরও মানে অমিত ভাই থাকতে পারে, আরও অনেক বড় যারা আছে, মানে অনেক, তখন আমি একদমই বাচ্চা ধরতে গেলে। এতটাই এক্সাইটেড ছিলাম ওই দিন, সারা রাত ঘুমাই নাই। সর্বপ্রথম আমি জানতাম না যে এটা গেট খোলে কয়টাই, এত আগে যে উপস্থিত হয়েছিলাম তখন ওই কমিউনিটি সেন্টারের বা ওই মিলনায়তনের দারোয়ানও আসে নাই, সর্বপ্রথম ব্যক্তি ছিলাম। আজকে আমি ফিল করি আপনাদের ফিলিংস বুঝি, ওই জন্যই শুরুতে বললাম যে কেউ 8টা 7:30টার দিকেও চলে আসছেন। ফিলিংস কি, রাতেবেলা ঘুম হয়েছে কার কার, তো বুঝতে পারেন। তো ওই সময় ওই ফিলিংসটা ছিল। বাট একটা সময় এটা ছিল যে আমার সেমিনারে আসার জন্য, আমি যেখানে যাব সেখানে আসার জন্য মানুষের মনে এইরকম কি করবে, আগ্রহ কাজ করবে, তারাও রাতেবেলা ঘুমাইতে পারবে, তারাও সবার আগে আসবে, এসে ফিল করবে যে আই এম ওয়েটিং ফর সামথিং, দিস ইজ দ্য হাংরিনেস। তো আমার যদি ওই সময় না থাকতো আজকে এই সময় আসতো না ভাই। তো আপনার যদি এই সময় হাংরিনেস না আসে, মেবি আপনার জন্য পরবর্তীতে ওই জায়গা কখনোই আসবে না। তো নিজেকে ফিল করেন যে আপনি এখন কি করতেছেন পরের জন্য, এখন যে বীজ বপন করবেন পরবর্তীতে সেই শস্য দানায় আসবে, ঠিক আছে? তাহলে আরেকটা হাততালি হয়ে যাক রিচের জন্য। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কেমন আছি এটা তো আসলে বলে ভাষায় প্রকাশ করা সম্ভব না, তো অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আর ভালো আছি বলেই আল্লাহর রহমতে, আল্লাহর ইচ্ছা আজকে এখানে। তো সর্বপ্রথম হচ্ছে কৃতজ্ঞতা আল্লাহর প্রতি, আমার মেন্টরের প্রতি, আমার বাবা মার প্রতি এবং আপনাদের প্রতি, কারণ আপনাদের সাপোর্ট ভালোবাসা ছাড়া আসলে এখানে আসা কোনোভাবেই সম্ভব ছিল না। তো শুরুতেই মেন ব্যাপার হচ্ছে, মেন্টর আসলে এখানে অনেক কথা বলে গেল, তো এখানে বিলিভ নিয়ে একটা কথা হয়েছে অলরেডি, যে নিজেকে বিলিভ করা নিয়ে। আসলে 3টা ওয়ার্ড আমি মেন্টর থেকে পাইছি লাইফে, এবং সেই জিনিসটা আমার ভেতরে গেঁথে নিছি। সেই জিনিসটা কি? ফার্স্ট ব্যাপার যেটা, যে বি পজিটিভ, আগে পজিটিভ হন, বিলিভ ইন ইয়োর সেলফ, নিজেকে বিলিভ করেন এবং নেভার গিভ আপ, এই মাইন্ডে থাকেন, দ্যাটস ইট। এই 3টা জিনিস যদি কন্টিনিউ করেন, ইনশাল্লাহ আপনার লাইফে কোনো সমস্যা হবে না। তো সেই জিনিসগুলোর ভেতরে কন্টিনিউ করছি বলেই হয়তো বা 3 বছর আগে ঠিক এই জায়গায় আসছিলাম, আবার 3 বছর পরেও আজকে এখানে আসছি। তো কিন্তু পরিবর্তন অনেক কিছুই হয়েছে। তার কারণ হচ্ছে এটা, যে এই যে বিলিভ করার জায়গায় ঠিক ছিলাম, পজিটিভ ছিলাম অলওয়েজ, এবং গিভ আপ কখনো করি নাই। মানে যা হয়েছে না কেন জাস্ট ফরওয়ার্ড হয়েছি সামনে, পিছনে কখনো পিছায় নাই এবং থেমে যায় নাই। নিজেকে বিলিভ করছি যে না, ইনশাল্লাহ সামনে ভালো কিছু হবে, এবং সেইভাবেই আগাইছি। তো এই জন্য আপনারা যারা এখানে আসছেন, হয়তোবা সে 3 বছর আগে রিসের জায়গায় অনেকেই আছেন, এবং নিজেকে বিলিভ করেন যে ইনশাল্লাহ 3 বছর, আফটার 3 ইয়ার্স আপনাদের হয়তোবা 3 বছর আর লাগবে না। কারণ আমাদের সময় 3 বছর ছিল,
আমাদের অনেক কিছু জার্নি ছিল, আমরা মেন্টর থেকে যেভাবে পাইছি আপনারা তার থেকে অনেক গুছানোভাবে পাচ্ছেন। এই জন্য আপনারা অনেক লাকি, আমরা অনেক লাকি। আমাদের জায়গায় আমরা অনেক শুরু থেকে মেন্টরের কাছে কাছে পেয়েছি, হয়তো আপনারা পাচ্ছেন না, কিন্তু আপনারা বললাম গুছানো জিনিসটা পেয়েছেন। বাট এই যে এখন বললাম মেন্টর আবার আপনাদের কাছে আসছে, তা আপনারা বললাম এবারে সব কিছুই একসাথে পাচ্ছেন। তো এখন এই জন্য আপনারা রাখি এবং সেই জায়গাতে নিজেদেরকে জাস্ট বিলিভ করেন যে আপনি পারবেন। এই আপনি পারবেনের জায়গাটা যদি ক্লিয়ার থাকে এবং সামনে কিছু যদি আপনাকে বাধা সৃষ্টি না করে যদি গিভ আপের জায়গায় আপনি নেভার গিভ আপ মাইন্ডে থাকেন, ইনশাল্লাহ আপনি সামনেই আগাবেন। এবং আগাইছি বলেই হয়তো আজকে এখানে আবারও। তো মেইনলি যেহেতু কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করতে হবে, আপনাদেরকে কিছু দিতে হবে এক্সপার্টিসের জায়গা থেকে, এক্সপিরিয়েন্সের জায়গা থেকে, তো আপনাদের সাথে কিছু শেয়ার করতে চাই, কিছু জানাতে চাই, কিছু বলতে চাই। তো মেইন ব্যাপার হচ্ছে আসলে আপনারা অনেক কিছু জিনিস নিয়ে খুব প্রবলেম ফেস করেন, বিশেষ করে প্রশ্ন পাই। তো তার মধ্যে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে যে অ্যাড কস্ট হাই হয়ে যাচ্ছে, সেল মেসেজ প্রচুর আসতেছে, অথবা কস্টিং হাই হয়ে যাচ্ছে, সেল ধরে রাখতে পারছেন না, সাস্টেইন হচ্ছে না, আপ হচ্ছে এই ডাউন হচ্ছে, আবার সুপার হাই হচ্ছে, আবার পড়ে যাচ্ছে। মানে এই যে একটা অবস্থা, আসলে এই জায়গা থেকে আসলে টোটালি মিডিয়া বাইং এর পারপাস থেকে আমি কিছু কথা বলতে চাই। আসলে এই সমস্যা কি আপনাদের কারোর এখানে আছে? আছে? কার কার আছে একটু হাত তুলবেন প্লিজ। যে মিডিয়া বাইং নিয়ে কে কে সমস্যায় আছেন? কেউ নাই? আচ্ছা, অ্যাড রান করা নিয়ে কে কে সমস্যায় আছে? আচ্ছা, মিডিয়া বাইংটা কি আসলে? মিডিয়া বাইংটা বুঝেন কে কে আর বুঝেন না কে কে? বুঝেন কে কে? হাত তোলেন তো একটু দেখি। ও আচ্ছা, বুঝেন না কে কে? আচ্ছা ঠিক আছে, তাহলে হোয়াট ইজ মিডিয়া বাইং? মিডিয়া বাইংটা আসলে কি? আচ্ছা, মিডিয়া বাইংটা হচ্ছে আমরা যে যে অ্যাডটা রান করি না ইউএসডি দিয়ে, ডলার দিয়ে, এটাই হচ্ছে মিডিয়া বাইং। ঠিক আছে, এটা একটা ভাষা, এটা হচ্ছে মিডিয়া বাইং। তো এই যে ডলার দিয়ে অ্যাড রান যে করেন, আসলে এই অ্যাড রান নিয়ে সমস্যা আছেন কে কে? কে কে একটু হাত দেখতে চাই যে আসলে মিডিয়া বাইং নিয়ে সমস্যা আছেন কে কে? ওকে ফাইন। আচ্ছা, আমি আজকে আপনাদের জাস্ট কিছু একটা রুলসের কথা বলবো, 3 রুলস অফ মিডিয়া বাইং। তো এই রুলসটা ফলো করলে ইনশাল্লাহ আশা করি যে আপনাদের মোটামুটি আপনাদের সমস্যা নেই, অবস্থা না তো। তো 3 রুলস অফ মিডিয়া বাইং, 3R। 3R মানেটা কি আসলে? আর হচ্ছে রিসার্চ, 2 রিসোর্স, আর হচ্ছে থার্ড নাম্বার হচ্ছে রিটার্ন। তো সর্বপ্রথম ব্যাপার যে আমরা আসলে মিডিয়া বাইং বা অ্যাড রান করার আগে কিছু বিষয় আছে যে জিনিসগুলো আসলে আমাদের জানা প্রয়োজন। যদি এই জায়গাগুলোতে আমরা ঠিকঠাক মতো না জানতে পারি, না বুঝতে পারি এবং প্ল্যানিংটা ঠিকমতো না করতে পারি, তাহলে ভুলটা আসলে শুরুতেই হয়ে যায়। আর আমরা পরে মাঝখানে যে কি হই, আমরা এই যে কথাগুলো বলি যেগুলো আমাদের কাছে যখন আসে তখন আমরা ওই শুরুর জায়গায় ফিরে যাই। আপনাদেরকে বলি আপনার অ্যাভাটারের সমস্যা আছে, তখন আবার আপনারা এই প্রশ্নেরই অ্যান্সার করেন সবাই তো একই কথাই বলে, যাকেই বলি সেই তো বলে যে অ্যাভাটারের সমস্যা আছে, আপনার হুকে। আসলে কারণটা কি? তো সর্বপ্রথম ব্যাপার হচ্ছে আপনি যে আসলে অ্যাড রানটা করবেন, ভালো কোনো সমস্যা নেই। তো এই যে আপনাকে তাকে রিসার্চ করতে হবে যে আপনার কাস্টমারটাকে রিসার্চ করতে। আমি যদি মিডিয়া বাইংয়ের জায়গা থেকে কথা বলছি, তো অবশ্যই আপনাকে আগে রিসার্চ করতে হবে যে আপনার কাস্টমারকে, আমি কোনো প্রোডাক্ট না, প্রোডাক্ট ধরেন আপনার আছে, তাহলে আগে আপনার ধরেন প্রোডাক্ট সিলেকশন হয়ে গেছে, যেহেতু মেন্টর কোর্সের সব এগুলো আপনারা দেখছেন, প্রোডাক্ট নিয়ে সব আপনার ওকে। এবার হচ্ছে আপনার সিলেকশনে আসতে হবে। এখন আপনাকে রিসার্চ তো করতে হবে যে আপনার আসলে কাস্টমারটাকে, আপনি কার কাছে অ্যাড রানটা করবেন। ওই যে টার্গেটিং করেন না, তো টার্গেটিংয়ে তো লিখতে হবে। ওই লেখাটা কি আপনার লেখা হয়েছে? একদম ফার্স্টে প্ল্যান করছেন, রিসার্চ করছেন। এই রিসার্চ আর যে প্রথম আরটা, এই রিসার্চটা তো আগে আপনাকে করতে হবে। এই রিসার্চটা যদি আপনি ঠিকঠাকভাবে না করেন তাহলে তো আসলে ওই জায়গাতে আপনি ক্লিয়ার হতে পারবেন না। এই জন্য আপনাদের সর্বপ্রথম রিসার্চ করতে হবে। কি রিসার্চ করতে হবে? অ্যাভাটার রিসার্চ করতে হবে। এই অ্যাভাটার রিসার্চ করতে হবে এবং অ্যাভাটার ক্রিয়েট করতে হবে। অ্যাভাটার ক্রিয়েট অলরেডি আমাদের এখানে যারা গোল্ড মেম্বার আছে, আমাদের মেন্টর অলরেডি খুব সুন্দরভাবে সেই জিনিসগুলো ক্লিয়ার করে দিছে। তো এখানে আমার এগুলা নিয়ে বলার কিছু নাই, জাস্ট আমি স্টেপগুলো বলতেছি। তো এই রিসার্চটা যদি আপনারা ক্লিয়ার করেন, এখানে যদি সব সিলভার, মোটামুটি সবাই সিলভার, সো অ্যাভাটার আসলে মিনিংটা কি বোঝাচ্ছে, মানে পরিভাষাগুলো অনেকের হয়তো ক্লিয়ার না। ওকে ওকে, যদি কেউ না বোঝেন একটু কাইন্ডলি হাত তুলে প্রশ্ন করবেন, কোনো সমস্যা নেই। তো অ্যাভাটার না বুঝবেন সেই পয়েন্টটাই বলবেন, কোনো সমস্যা নেই, এটা শিখতে আসছি আমরা। তো অ্যাভাটার, আচ্ছা আমি অ্যাভাটার ক্লিয়ার করতেছি। তো অ্যাভাটার মানে অ্যাভাটারটা কি আসলে, যে অ্যাভাটার ওয়ার্ড যে বলতেছি আসলে অ্যাভাটারটা কি?
সাপোজ আপনি একটা অ্যাড রান করবেন, তো অ্যাড রান তো কোনো একজন পার্সনের কাছে করবেন, তো তা আপনাকে চোখ বন্ধ করে জাস্ট থিঙ্ক করতে হবে আপনার কাস্টমারটা, সেই যে কাস্টমারটা কে, সে দেখতে কেমন, তার অ্যাক্টিভিটিস কি, তার বিহেভিয়ার কি, সে কত টাকা আর্ন করে, সে কোথায় খাওয়া দাওয়া করে, সে কোথায় ঘুরতে যায়, তার লাইফস্টাইল কেমন, এই যে জিনিসগুলো থটগুলো করছেন এবং একটা মানুষকে যে ভাবছেন, সেটা হোক ছেলে বা মেয়ে বা বোথই হইতে পারে। অ্যাভাটার আপনি দুইটাও করতে পারেন, একটা ছেলে একটা মেয়ে, অথবা বোথও করতে পারেন। তো এটাই হচ্ছে অ্যাভাটার। যে আমি এখানে রিস আজকে দাঁড়ায় আছি, 3 বছর আগের রিস হয়তো বা কোনো আপনাদের অনেকের কাস্টমার ছিল না, কিন্তু 3 বছর পরে রিস বললাম এখন অনেকেরই হয়তো বা কাস্টমার। আপনাদের থেকে বললাম প্রোডাক্ট কিনি, পারচেস করি, মানে জাস্ট এই পারপাসে আমি জিনিসটা আপনাদেরকে বোঝাচ্ছি। তো আপনাদের কাস্টমার এরকম আছে না যে অমুক এত টাকা ইনকাম করে, এরকম আর্নিং আছে, ওইটাই আমার কাস্টমার। তো সেই এরকম একটা অ্যাভাটার ক্লিয়ার আপনাকে প্ল্যান করতে হবে, একটা একটা থিম আপনার মাথায় সাজাতে হবে এবং সেই জিনিসটা নোট ডাউন থাকতে হবে ক্লিয়ারলি, যে আমার অ্যাভাটারটাকে আসলে কে, তার অ্যাক্টিভিটি কি, সে কোথায় খাওয়া দাওয়া করে, কোথায় ঘোরাঘুরি করে, তার প্রয়োজনটা কি, আসলে আমি তার লাইফের কোন সলিউশনটা করব, মেন হচ্ছে তার সলিউশনটা কি দিব আমি। তো তখন আপনি যখন তাকে নিয়ে একটা মানুষের থট বা একটা অ্যাভাটার যখন আপনার মাথায় ক্লিয়ারলি থাকবে, তখন আপনি তাকে উদ্দেশ্য করে ডিরেক্টলি কথাটা বলতে পারবেন। যদি এটা না করতে পারেন, তাহলে আপনি যখন অ্যাড রান করবেন, তখন আপনার মাথায় যখন কোনো অ্যাভাটার নাই, তখন আপনি বুস্টিংই করবেন। তখন ওটিএমএমআরে আপনি কি করবেন, বুস্টিং। আপনি টার্গেট করবেন, কার কাছে করবেন, এই টার্গেটের কাস্টমার যার কাছে পৌঁছাচ্ছে সে কি আপনার কাস্টমার, সে তো আপনার কাস্টমার নাও হতে পারে। তাহলে আপনি যে পৌঁছাচ্ছেন, এই জিনিসে আপনার হলো শুরুতেই ভুলটা হয়ে যাচ্ছে যদি অ্যাভাটার প্ল্যানটা ক্লিয়ারলি না থাকে। তো এই জন্য আপনার শুরুতেই বললাম অ্যাভাটার প্ল্যানটা করে ফেলতে হবে। তো এই যে আপনি অ্যাভাটারটা প্ল্যানটা যখন করবেন, তখন আপনি তো জানেন আপনার সলিউশনটা কি। এবার আপনি যখন অ্যাভাটারটা যখন প্ল্যান করছেন এবং সলিউশনটা যাকে যখন দিচ্ছেন, তখন যার উদ্দেশ্যে কথা বলছেন, তখন বললাম সেই জিনিসটা রিসিভ করছে। কিন্তু তার উদ্দেশ্যে যখন আপনি কথা না বলে, যখন অ্যাভাটার প্ল্যান না করেই যখন জিনিসটা থ্রো করবেন, তখন বললাম সে রিসিভ করবে না। করবে না বললাম। এখন আমি যদি একটা কথা বলি যে এখানে আমরা যারা যারা আসি, এই যে আমি যে কথাগুলো বলছি, আপনারা আমার কি বলেন তো, আপনারা শুনছেন না, কেন শুনছেন, নিড তো, আর আমি কি দিচ্ছি, সলিউশন, দ্যাটস ইট। আপনি আপনার কাস্টমারকে এটাই করেন, আপনার আগে অ্যাভাটারটা প্ল্যান করেন। আমি যদি এই কথাগুলো হয়তো বা অন্য কোথাও যে এইভাবে বলি, আমি শিওর তারা আমার কথা শোনার মাঝখানে গল্প করবে, কেউ ঘুমায় যাবে, কেউ মোবাইল চাপবে, বাট আপনারা কেউ করতেছেন কেন, অ্যাভাটার ক্লিয়ার। সো আমি রাইট জায়গায় রাইট সলিউশনটা দিচ্ছি, তার মানে আমার অ্যাভাটার ক্লিয়ার। সো এই জন্য আপনারা শুনছেন। তো আপনি যদি এই কাজটা না করেন, তাহলে আপনার কাস্টমার তো শুনবে না। আপনি সলিউশন দিবেন, আপনি কন্টেন্ট সুপার বানাবেন, কার উদ্দেশ্যে থ্রো করলেন, সে কি আপনার অ্যাভাটার, সে কি আপনার কাস্টমার, নো। তো আপনার কন্টেন্টের উল্টাপাল্টা মেসেজ এসে ভরে যাবে, কনফিউশন, তারা তো জানে না আসলে যে এই জায়গাটাতে আসলে তার দরকার আছে, সে একটা মেসেজ দিয়ে রেখে দিছে, আপনার 0.0 $2 $5,000 মেসেজ চলে আসবে, 500-1000 মেসেজ চলে আসে না। কারণটা কি, আপনার অ্যাভাটার ঠিক নাই। তাহলে এখন এই প্রশ্নের অ্যান্সার কি ক্লিয়ার আপনারা হচ্ছেন যে আপনাদের কেন মেসেজ আসে এত, কি ঠিক নাই, আপনাদের কোন জায়গায় সমস্যা, এই জায়গাটা যদি ঠিক হয় তাহলে কি আপনাদের আর উল্টাপাল্টা মেসেজ আসবে, 10 জন শুনলে 10 জন কি রিসিভ করবে, এবং সেখান থেকে যেই কাস্টমারটা মেসেজ করবে সেটা কি আপনার অ্যাকচুয়াল কাস্টমার, রিয়েল কাস্টমার, ক্লিয়ার। তাহলে সেখান থেকে আপনি লিড পাচ্ছেন এবং কি পাচ্ছেন, সেই কাস্টমার ডাটা পাচ্ছেন, অথবা সেই কাস্টমারটা আপনার কাছে চলে আসলো। তো এই যে ব্যাপারটা, এই জায়গাতে আমাদের শুরুতেই বললাম এই অ্যাভাটারটাতে ম্যাক্সিমামই দেখি কারোর ঠিক নাই। আমরা মনে করেন যে ওটিএতে আসছি, একটা কোর্স কিনছি, কোর্স কিনেই মনে করেন যে আমরা একটু কন্টেন্ট করে অ্যাড রান করা শুরু করে দিছি, বুস্ট করা শুরু করলাম। তা আপনারা যারা বুস্ট করছেন তাদের এই সমস্যাগুলো হবে। তার মানে আমাদের কাছে যদি প্রশ্নগুলো আসে আমরা কি বুঝবো, আর আপনারা কি করেন, বুস্ট করেন। আর যারা এইগুলো প্রশ্ন করবে না, আমরা বুঝবো তারা রাইট হতে আছে, কারণ তার লেভেল আপ হয়েছে। আমার কথা কি ক্লিয়ার? তো সেই জায়গাটাতে এই জায়গায় আপনাদের হচ্ছে ফার্স্ট প্রবলেম, যে বিফোর মিডিয়া বাইং বা বিফোর অ্যাড রানের ফার্স্ট স্টেপ, রিসার্চের মধ্যে ফার্স্ট স্টেপ হচ্ছে কি, আপনার অ্যাভাটার রিসার্চ করেন, আপনার অ্যাভাটার প্ল্যান করেন। এটা যখন ডান, এবার আপনার অ্যাভাটার তো রেডি হয়ে গেছে তো রেডি, তাহলে আপনার রিসার্চের ফার্স্ট স্টেপ কি, অ্যাভাটার ডান। এইবারে ব্যাপার হচ্ছে আপনি অ্যাড রান করবেন, ভালো কথা, কোনো সমস্যা নেই, এখনো রিসার্চ বাকি আছে, শেষ হয় নাই। রিসার্চ এখনো করতে হবে যে আপনি আসলে অ্যাডটা রান করবেনটা কোথায়, আপনি বিজনেসটা করবেন কোথায়, অনলাইন আর অফলাইন। তাহলে অনলাইন মার্কেটটা রিসার্চ করতে হবে। কি রিসার্চ করতে হবে, কম্পিটিটর বা মার্কেট রিসার্চ, কম্পিটিটর বা মার্কেট রিসার্চ। কারণ
মার্কেটে আসলে আপনার এই নিশ বা সলিউশন নিয়ে এক্সিস্টিং কারা কারা কাজ করছে, আপনার কি সেটা জানার দরকার আছে না নাই? এটা না জানার কিছু ফলাফল বলি, কারণ না জানার ফলে কিগুলা হয় আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না, যার কারণে এখানে অনেকে প্রবলেম ফেস করেন। তো এই যে মার্কেটটা রিসার্চ যখন আপনি করবেন, হয়তোবা এই মার্কেটে, অনলাইন মার্কেটে অনেক পার্সন আছে যারা অ্যাড রান করছে বা অনলাইনে বিক্রি করছে, ওয়েবসাইট দিয়ে হোক, ল্যান্ডিং পেজ দিয়ে হোক, মেসেজ দিয়ে হোক, গ্রুপ হোক, যেভাবে হোক না কেন অনলাইনে। আপনার কাস্টমাররা কোথায় আছে? তা তারা কোথায় আপনার সেল করছে, সলিউশন দিচ্ছে কোথায়? অনলাইনে। আর আপনি একটা সলিউশন নিয়ে সুপার কনফিডেন্ট প্যাকেজিং করে সুপার হাই, বাট সেল করতে যে রেসপন্স আসে না, হতাশ। সমস্যাটা কোথায় হয়? কার কার এখানে এই সমস্যা? একটু জাস্ট হাত তুলবেন, এই সমস্যাটা কার কার হয়? তো এই যে ব্যাপারটা, যখন এই যে আপনারা যখন এই যে হতাশ হন, কারণটা কি? কারণ আপনারা মার্কেট সম্পর্কে আপনার ধারণা নাই যে মার্কেটে আপনার কম্পিটিটর কারা আছে বা মার্কেটে এক্সিস্টিং কারা এই সলিউশনটা নিয়ে কাজ করছে, তারা কিভাবে সলিউশনটা করছে, আপনি কিভাবে সলিউশনটা নিয়ে আসলেন। বাট আপনি যখন এই জিনিসটা মার্কেটে বিফোর অ্যাড রান, এই জিনিসটা আপনার সামনে ভিজুয়াল ক্লিয়ার থাকবে, তখন আপনার কি কনফিডেন্স বাড়বে না কমবে? অমুক তো টেবিলে প্রেজেন্টেশন করে, অমুকের তো প্যাকেজিং ঠিক নাই, তাহলে আমার প্যাকেজিং ভালো, তার মানে কি আমার স্ট্রেংথ হবে কি না? তো তাহলে আপনি ক্লিয়ার কনফিডেন্ট হলেন। তো এইভাবে মনে করেন আপনি যখন মার্কেটটা রিসার্চ করবেন, তখন আপনি জানতে পারবেন। এরপরেও প্রত্যেকটা প্রোডাক্টের সলিউশন, মাল্টিপল সলিউশন আছে বললাম, যে জিনিসটা আমরা অনেকে ভাবি না। এক একটা জিনিস এক একটা পারপাসে বললাম ইউজ হয়। যেমন আমি যদি এখানে বলি যে ধরেন যে কোনো একটা প্রোডাক্ট একটা সলিউশন দেয় না, মাল্টিপল প্রবলেমের সলিউশন করে। একটা প্রোডাক্ট বললাম মাল্টিপল প্রবলেমের সলিউশন করে। যেমন একটা প্রোডাক্ট সাপোজ হচ্ছে, আমি যে কোনো একটা প্রোডাক্টের নাম বলেন, আমি একটা এক্সাম্পল দিই। আচ্ছা পাঞ্জাবি, আচ্ছা ব্যাপারটা হচ্ছে পাঞ্জাবির কথাই যদি বলি, মানুষ কি কি পারপাসে আসলে পাঞ্জাবিটা ইউজ করে? পাঞ্জাবি কি সবাই এক পারপাসে ইউজ করে? আচ্ছা এখানে পাঞ্জাবি পরে আছেন কয়জন? ওকে, যারা পরে আছেন আপনারা কি রেগুলার পাঞ্জাবি ইউজ করেন, নাকি আজকে জাস্ট অকেশন বা আমাদের যে একটা মিট আপ সেই উপলক্ষে পরে আসছেন? তার মানে আপনি বুঝলেন কি, এরা রেগুলার ইউজার। ক্লিয়ার? এই যে তারা রেগুলার পারপাসটা কি, রেগুলার পারপাসে ইউজ করে। আচ্ছা এবার ধরেন গায়ে হলুদের অনুষ্ঠান, কে পাঞ্জাবি পরে গেছে, সে কি পারপাসে পরে গেল? সে কি রেগুলার পরে? তাহলে তার পারপাসটা আলাদা। আপনি পাঞ্জাবি সেল করেন, যারা রেগুলার পারপাসে ইউজ করে তাদের এক পারপাসে প্রেজেন্টেশন করেন, আর যারা হচ্ছে রেগুলার পারপাসে ইউজ করে না, অকেশনালি, তাদের কাছে আরেক পারপাসে সেল করেন। তাহলে কি পারপাসটা কি সেম না আলাদা হলো? কাস্টমারটা কি এক না আলাদা হলো? বাট আমরা কি করি, আমরা যখন মার্কেটে আরেকজন পাঞ্জাবি নিয়ে আসছে, আমরা তখন চিন্তিত, আমার কম্পিটিটর। ভাই ব্যাপারটা পাঞ্জাবি, কিন্তু অ্যাভাটারটা আলাদা, পারপাসটা আলাদা। তো এই জায়গাটাকে আসলে কি আপনারা এইভাবে ডিফাইন করেন না করেন না? না করার ফলে কি হয় বলেন তো? আমরা কাজ করার আগেই মার্কেটে যখন দেখি যে অমুক তো অ্যাড রান করতেছে, অমুক পাঞ্জাবি বিক্রি করতেছে, সব আমার কম্পিটিটর, জাস্ট ভুল। আপনি যখন সুপার শপে যান, আপনি যখন ভেজিটেবল কিনতে যান, তখন কি মাছ কেনেন? যখন মাছ কিনতে যান তখন কি মাংস কেনেন? যখন চাল কিনতে যান তখন কি বিস্কিট কেনেন? একই সুপার শপ, তো পারপাসটা কি ভিন্ন তো নাকি? সুপার শপেই গেছেন, বাট কখনো গেছেন কি কিনতে? বেবি চকলেট কিনতে। তাহলে তার অন্যদিকে ফোকাস নাই, চকলেটটাই দেখতে গেছেন, চকলেটের র্যাকে কি কি চকলেট আছে সেগুলো দেখছেন। কিন্তু আপনি যখন আপনারা এই জিনিসটাই করছেন না, তখন কি হচ্ছে, আপনি সুপার শপে যে সব দেখছেন, তখন সব আপনার এই জায়গাটাতেই বললাম, তাহলে কি হলো, এই পারপাসটা সার্ভ হলো না, ক্লিয়ার হলো না। তখন আপনার কাছে সবাই কম্পিটিটর মনে হচ্ছে, আপনার কাছে আপনার মনে হচ্ছে মার্কেটে তো অনেক মানুষ কাজ করছে, আমারটা কি কাজ করবে, এরকম মনে হয় না? তো এই জায়গাটাতে আপনি যখন এই পারপাসটা ক্লিয়ার হয়ে যাবেন যে আমি সুপার শপে গেছি, বাট আমার পারপাস তো আলাদা, আমি তো চকলেট কিনতে গেছি, তখন বললাম আপনি জাস্ট চকলেটের দিকে ফোকাস করবেন এবং দেখবেন যে আসলে কি কি ব্র্যান্ডের চকলেট আছে। তখন আপনি বুঝবেন তারা 5টা ব্র্যান্ড মাত্র নিয়ে কাজ করতেছে, এখনো তো 10টা ব্র্যান্ড বাকি আছে। ওকে, আমি 10টা ইম্পোর্ট করে তাদেরকে সাপ্লাই দিই, পসিবল? বাট আমরা কিটা করি? তো ব্যাপার হচ্ছে পাঞ্জাবির কথা বলতেছি, যে যারা রেগুলার পারপাসে ইউজ করে, তাহলে তারা রেগুলার পারপাসে ইউজ করে, তাদের পারপাস অনুযায়ী তাদের প্রোডাক্ট আলাদা হবে। যারা অকেশনালি ইউজ করে তাদের প্রোডাক্ট আলাদা হবে, সলিউশন আলাদা হবে। তাহলে এখন গায়ে হলুদের অনুষ্ঠান বা এরকম অকেশন কি বাংলাদেশে কম আছে? ডেইলি তো হচ্ছে, যেখানে হচ্ছে না বাংলাদেশে অ্যাট এ টাইম কি হাজার হাজার মানুষ কি পাঞ্জাবি কিনছে না? তা আপনারটা কেন না? কারণ আপনি তার ওই পারপাসটাই সার্ভ করতে পারতেছেন না।
দ্যাটস ওয়াই কি তারা কিনছে না। তো আপনার এই মার্কেটটা রিসার্চ করে আপনাকে কনফিডেন্ট হতে হবে যে মার্কেটে আমার সলিউশন সেম কে কে দিচ্ছে, যারা আপনার সেম সলিউশন দিচ্ছে, যারা এই অকেশনের পারপাসেই পাঞ্জাবি সেল করছে, অ্যাকচুয়াল তারাই আপনার কি কম্পিটিটর। বাট যারা পাঞ্জাবি সেল করছে তারা আপনার কম্পিটিটর না। জিনিসটা কি ক্লিয়ার? তো এই জায়গা থেকে আপনাদের সমস্যা হয় না হয় না? আপনারা কি এইগুলো এক করে ফেলেন না ফেলেন না? তাহলে সমস্যাটা কোথা থেকে তৈরি হচ্ছে? শুরুতে, বিফোর অ্যাড রান। কি ক্লিয়ার হয়েছেন? কয়টা ওয়ার্ড বললাম? দুইটা, একটা অ্যাভাটার আর একটা কি মার্কেট রিসার্চ এবং পারপাস। পারপাস আর মার্কেট রিসার্চ বলতে পারেন। তো এই পারপাসটা যখন মার্কেট রিসার্চে আমি যখন খুঁজবো তখন আমার স্পেসিফিক হয়ে যাচ্ছে, তখন আমার কনফিডেন্ট হাই হয়ে যাচ্ছে। আর মার্কেটে এইভাবে কেউ সেল করে না। তখন আপনি কনফিডেন্টলি যা দিবেন কাস্টমার সেটাই রিসিভ করবে, যদি তার নিডটা আপনি ফিল আপ করতে পারেন। এটা আমি পরের স্টেপে বলছি। তাহলে আপনার অ্যাড রান করার আগের যে স্টেপটা, বিফোর অ্যাড রান, কি কি জিনিস মাথায় রেখে আপনাকে প্ল্যান করতে হবে, এটুকু কি আপনারা ক্লিয়ার হয়েছে না হয় নাই? তাহলে আমরা অ্যাড রান করার আগে কি কি জিনিস মাথায় রাখবো? অ্যাভাটার, মার্কেট রিসার্চ, পারপাসটা। ওকে, এইবার আসেন যে আপনার অ্যাড রান করতে হবে। এখন অ্যাড রানটা কি দিয়ে করবেন? কন্টেন্ট, রিসোর্স। আমি ওই যে বলছি তিনটা আর নিয়ে কথা বলবো। আর রিসার্চ তো গেল, এবার আসে কি রিসোর্স। এখন রিসোর্সের মধ্যে এখন রিসোর্স তো আমরা ক্রিয়েট করব, তারপরে না রিসোর্স তৈরি হবে। এখন তো রিসোর্স তৈরি হয় নাই। এখন রিসোর্স তৈরি করতে হলে এবার আমাকে কি করতে হবে? আমার অ্যাভাটার তো ক্লিয়ার, সলিউশন ক্লিয়ার, এবার হচ্ছে কাস্টমার নিড নিয়ে আসেন। কাস্টমারের নিড আছে কি না, কোন কোন জায়গায় নিডগুলো আছে, সেইটা যদি আপনি ক্লিয়ার করতে পারেন এবং সেই জিনিসটাই যদি কন্টেন্ট আকারে ক্রিয়েট করে যদি থ্রো করেন, তাহলে কি কাজ হবে না হবে না? বাট আপনারা কীভাবে করেন? এই যে রিসোর্সটা, এখন আপনাকে রিসোর্স তৈরি করতে গেলে কাস্টমার নিডগুলোকে রিসার্চ করতে হবে। নিডগুলোকে রিসার্চ করে এক একটা পারপাসগুলোকে ক্লিয়ারলি আপনার চোখের সামনে থাকতে হবে। আপনার নিশ তো, আর নিশে আপনি পাঞ্জাবি রেগুলার সেল করতে পারেন, অকেশনালি সেল করতে পারেন, বহুভাবে সেল করতে পারেন, বা যে কোনোভাবে সেল করতে পারেন। তো আপনার নিডগুলো তাকে জানতে হবে যে আমি একটা নিড নিয়ে কাজ করতেছি, আমার হাতে আরও 10টা নিড আছে, আমার কম্পিটিটর আমার কপি করলে আমার যায় আসে না। বাট আমি যখন আমি জানি না যে আমার কাস্টমারের নিড আছে কি না, তখন আমি তো কান্নাকাটি করতেছি যখন আমার কন্টেন্ট কপি করছে। কি জিনিসটা এটাই তো। তো এই জন্য আপনাদেরকে কি করতে হবে? রিসোর্স তৈরি করার জন্য নিড আপনাদের রিসার্চ করে চোখের সামনে ক্লিয়ারলি থাকা লাগবে এবং এই রিসোর্সগুলো থেকে কন্টেন্টগুলো ক্রিয়েট করতে হবে। ক্লিয়ার? তাহলে আমরা কোন জায়গা থেকে কন্টেন্ট ক্রিয়েট করতে পারছি? রিসোর্স আমরা কিভাবে তৈরি করতে পারছি? নিড থেকে। এরপরে ব্যাপার হচ্ছে আমরা আরও পারবো, এখনো শেষ হয় নাই। একটু আগে তো মার্কেটটা আগে রিসার্চ করা শিখালাম, মার্কেটটা রিসার্চ দেখলেন। এইবার আসেন কম্পিটিটর গ্যাপ। যারা মার্কেটে আছে তাদের তো গ্যাপ আছে নাকি নাই? তাদের স্ট্রেংথ আছে, উইকনেসও আছে, নাকি সব স্ট্রেংথ, কোনো উইকনেস নাই? পৃথিবীতে এরকম কোনো বিজনেস নাই যাদের কোনো উইকনেস নাই। উইকনেস থাকবেই, যত বড় ব্যবসা যত বড় কোম্পানি হোক না কোনো উইকনেস থাকবেই। এবং সেই উইকনেস দিয়ে আপনি যখন ছোট, আপনার ঢোকাটা সহজ হবে। তার ওই বাঁধটা ভেঙে, তার যদি স্ট্রেংথ আপনি ভাঙতে যান আপনি পারবেন না, কিন্তু উইকনেস দিয়ে ঢোকা সহজ। তাহলে আপনারা যখন শুরুটা করবেন আপনারা কোন জায়গাতে ঢুকবেন? তাহলে উইকনেসটা কি করতে হবে? রিসার্চ করতে হবে, ফাইন্ডিং করতে হবে। তাহলে এই উইকনেসটা ফাইন্ডিং করলে রিসোর্স থেকে আবার কন্টেন্ট তৈরি হবে। তাহলে এই যে রিসোর্সটা আপনার আবার তৈরি হচ্ছে কোথা থেকে? উইকনেসগুলোকে মার্কেট থেকে আপনাকে রিসার্চ করতে হবে, গ্যাপগুলো খুঁজতে হবে। আপনার কম্পিটিটরের, কার? আপনার কম্পিটিটরের। তাহলে একটু আগে বলছি আপনার কম্পিটিটর কারা, সবাই বললাম আপনার কম্পিটিটর না। কম্পিটিটর তো ক্লিয়ার। তো এইবারে যে যদি কম্পিটিটর 5টা 10টা 50টা পান, এক্স্যাক্টলি তাদের মধ্যে থেকে তাদের গ্যাপগুলো খোঁজা শুরু করেন এবং জাস্ট নোট ডাউন করা শুরু করেন। দেখবেন যে 10টা 20টা পয়েন্ট হয়ে গেছে। 10টা 20টা পয়েন্ট না, 10টা 20টা কন্টেন্ট। রিসোর্স পাইছেন? তাহলে রিসোর্স কয় জায়গা থেকে পেলেন? নিডস থেকে এবং কম্পিটিটর গ্যাপ থেকে। এই যে আপনার রিসোর্স তো তৈরি হয়ে গেল, অ্যাড তো রান করে ফেললেন। এইবারে তো ভেতরে কি হয়ে গেছে? দুক শুরু হয়ে গেছে, ডলার তো চলে যাচ্ছে, সেল তো আসে না। হয় না হয় না? এই যে অ্যাড রান করে ফেললেন, আপনারা রিসার্চ করলেন, অ্যাভাটার তৈরি করে ফেললেন, মার্কেট বুঝে ফেললেন। এবারে রিসোর্স আপনারা তৈরি করার জন্য রিসার্চ করলেন, আবার রিসোর্স ক্লিয়ারলি পেয়ে গেলেন, সেখান থেকে কন্টেন্ট তৈরি করলেন, অ্যাডটা রান করে ফেললেন। এইবারে অ্যাড রান করার পরের স্টেপ হচ্ছে আর রিটার্ন। তাহলে রিসার্চ গেল, রিসোর্স গেল, এবার থার্ড নাম্বার হচ্ছে রিটার্ন। এই যে রিটার্ন, এখন কথা হচ্ছে রিটার্নটা কি? রিটার্নটা যে প্রোডাক্ট রিটার্ন না, আমি যে টাকাটা খরচ করলাম বিনিময়ে কি আসলো। কারণ আমি যদি এই রিটার্নটা ঠিকমতো ক্যালকুলেশন করে যদি বুঝে না নিয়ে আসতে পারি এই মিডিয়া বাইং থেকে, আপনার শুরুতেই এখান থেকে টাকাটা ড্রেন হয়ে যাবে।
$5, $10, $50, $100, মানে আমি বললাম রান করছি রিটার্নের আশায়, সেই রিটার্নটা যদি ঠিক না থাকে তাহলে কি দিন শেষে কি আপনার পকেটে টাকা আসবে? আপনি কি সামনে আগাতে পারবেন? এত কিছু প্ল্যানিং এর কাজ হবে? তাহলে বলেন এই জায়গায় রিটার্ন কার ঠিক নাই? কার ঠিক নাই? যদি ঠিক থাকে তাহলে আর কথা বলবো না, আর ঠিক না থাকলে কথা বলবো। এখন এত হাত কেন? মনে হয় সবার মনে হয় হাতে ব্যথা হচ্ছে। ওকে ফাইন। আচ্ছা, রিটার্নের ব্যাপারটা হচ্ছে যে এই যে রিটার্নটা সব থেকে জরুরি। আসলে সব থেকে জরুরি সবগুলাই আপনার স্টেজ অনুযায়ী। আপনি যখন শুরুতে শুরু করছেন তখন রিসার্চটা ইম্পর্টেন্ট, যখন রিসোর্সে আসছেন ওটাও ইম্পর্টেন্ট, নাও রিটার্ন। এই রিটার্নটা মোস্ট ইম্পর্টেন্ট। এটা যদি ঠিক না থাকে আপনার বিজনেস সাস্টেইন করতে পারবেন না, কন্টিনিউ করতে পারবেন না, সামনে আগাতেই পারবেন না, কারণ আপনার রিটার্ন ঠিক নাই। আপনি কত টাকা, কত ইনভেস্টমেন্ট নিয়ে আপনি শুরু করবেন, কত টাকা এখানে তো চলে যাচ্ছে, আসে না কিছু। আপনি কতক্ষণ মোটিভেট থাকবেন, কতক্ষণ মানুষকে কথা দিবেন যে ভাই একটু লোন দেন, দিয়ে দিচ্ছি, করতে দিবেন, টাকা তো আসে না, খালি যাই। এই জায়গাটাই আমাদের ম্যাক্সিমাম সবাই ভয় পাই, এই রিটার্নটা ঠিক থাকে না। এখন কথা হচ্ছে রিটার্নটা ঠিক থাকবে কি করলে, এই ঠিক রাখার ওয়েটা কি? এই ঠিক রাখার ওয়েগুলো আমাদের কি জানা প্রয়োজন না প্রয়োজন নাই? তো ব্যাপারটা হচ্ছে এই অ্যাডটা রান করার পরে অ্যাডের বললাম একটা পারফরমেন্স আছে না? আপনি পরীক্ষায় যখন এক্সাম যখন দেন আপনি, তখন আপনার তো এক্সামে একটা রেজাল্ট আছে। তা রেজাল্টটা যখন দেন তখন না আপনি বুঝতে পারেন যে আমি ভালো করছি না খারাপ করছি। তো আপনার এই অ্যাডটা যখন রেজাল্টটা দিচ্ছে ডে ইন ডে, তখন বললাম এই পারফরমেন্সটা আপনাকে চেক করতে হবে, মনিটর করতে হবে। এই চেকিং মনিটরিংটা আসলে এখানে কে কে করেন না? ওকে, তো এই মনিটরিং করাটা জরুরি। একটা চালায় রাখলেই হবে না, আপনাকে পারফরমেন্স মনিটরিং করতে হবে। মনিটরিং করার অনেক ওয়ে আছে। অনেকে ভিডিও অ্যাডই ম্যাক্সিমাম আমরা সবাই রান করি। আমি ভিডিও অ্যাড নিয়ে কথা বলি, আমি ল্যান্ডিং পেজে না যাই, আমি ভিডিও পর্যন্ত থাকি। তো আসলে অনেকেই ল্যান্ডিং পেজ নিয়ে কাজ করেন, অনেকে মেসেজ নিয়ে কল করেন, অনেকে কল নিয়ে কাজ করেন, হোয়াটসঅ্যাপ নিয়ে কাজ করেন, হোয়াটএভার যে কোনো কিছু নিয়ে কাজ করতে পারেন। বাট কাজটা করছেন তো কি দিয়ে? কন্টেন্টটা কি? ভিডিও, ইমেজ থেকে আমার মনে হয় 95% মানুষই ভিডিও অ্যাড রান করে। এই ভিডিওটা একটা ডিউরেশন তো আছে, ডিউরেশন আছে না? তো আপনার কন্টেন্টটা, ওই যে সলিউশন, আপনার অ্যাভাটার যাকে আপনি সলিউশনটা দিচ্ছিলেন তার নিডটা যদি আপনি ক্লিয়ারলি ওই রাইট অ্যাভাটারকে আপনি থ্রো করতে পারেন, তাহলে এবার আপনি যে অ্যাডটা রান করছেন সেটার যে রিটার্নটা ঠিক থাকার কথা। তাহলে ঠিকটা কিসের মাধ্যমে থাকবে? যে কন্টেন্টের মাধ্যমে তারা ঢুকবে। তো আপনি তো শুরুতে অ্যাডের তো ডিউরেশনটা তো আপনি দেখতে পাচ্ছেন। আপনার অ্যাডভার্টাইজে আপনার যে অ্যাড অ্যাকাউন্টের পারফরমেন্স দেখা যায় যে একটা ভিডিও মানুষ কত পার্সেন্ট ভিউ করছে। তো আপনার সাপোজ একটা ভিউ হয়েছে 10,000, 10,000-এর 5 মিনিটের ভিডিও, বাট 1 মিনিট দেখছে 1,000 মানুষ, আর 5 মিনিট দেখছে 200 মানুষ। তাহলে কি দেখতে পাচ্ছেন? তো স্পেসিফিক করা যাচ্ছে, তো কাস্টমার আলাদা করা যাচ্ছে, তো যে আমার 5 মিনিটের ভিডিও 5 মিনিটই দেখছে 200 মানুষ, তার মানে 200 মানুষকে তো আপনি আপনার ডাটা পেয়ে গেলেন। তার জন্য তো আপনার ল্যান্ডিং পেজে পিক্সেল দরকার নেই, আছে, বাট আপনি তো কাস্টমার স্পেসিফিক করতে পারলেন। তো এই জায়গা থেকে আপনি বললাম যখন বুঝতে পারছেন যে আমার 10,000-এর মধ্যে মাত্র 200 আসছে, তার মানে হয়তোবা আমি আমার যে অ্যাভাটারদেরকে প্রপারলি ক্লিয়ার করতে পারতেছি না, আমার তো আরও একটু বাড়ার কথা, বা আপনি বাড়া নিয়ে আরও কাজ করেন। কারণ আপনার ফোকাস তখন আপনি কোথায় কাজ করছেন? ওই যে পারফরমেন্স মনিটরিং করতে যেয়ে দেখছেন আপনার কন্টেন্ট ভিউ হচ্ছে না, তার মানে আপনার অ্যাভাটার ওয়াইজ হয়তোবা আপনার কন্টেন্টটা প্রেজেন্ট হয় নাই, হয়তোবা আপনি পারপাসটা সার্ভ করতে পারেন নাই। দ্যাটস ওয়াই তারা কিনছে না, দ্যাটস ওয়াই তারা যে কাস্টমার আপনার এক্সপেক্ট ছিল সে অনুযায়ী হচ্ছে না। আর এক্সপেক্টেড অনুযায়ী যদি কাস্টমার না আসে তাহলে অ্যাড কস্ট কি হয়? হাই। তাহলে অ্যাড কস্ট কেন হাই হয়? রিজন কি পাওয়া গেছে? এই কারণে বললাম অ্যাড কস্টগুলো হাই হয়ে যায়। তো তাহলে আপনাদেরকে পারপাসগুলো এইভাবে সার্ভ যখন করার পরে আপনাকে প্রত্যেকটা অ্যাড মনিটরিং করতে হবে, অ্যাড মনিটরিং করতে হবে। এই মনিটরিংয়ের মাধ্যমে আপনি বললাম আপনার অ্যাড কস্টিংটা কমায় আপনার কন্ট্রোলে আনতে পারবেন, এবং এটা সময় লাগবে। এটা এমন না আজকে অ্যাড রান করলাম আর কালকে আমার কন্ট্রোলে চলে আসলো। এটা আমার দ্বারা না, কারোর দ্বারা সম্ভব না, এটা কারোর দ্বারা সম্ভব না। এটা জাস্ট আপনাকে কন্টিনিউয়াস প্রসেসে ওয়ার্ক করে আপনাকে গ্রো করে 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 তারপরে আগায় একটা পর্যায়ে যে আপনি বুঝতে পারবেন যে আপনার প্রবলেমটা কোথায়। কারণ আপনার প্রবলেম তো শুরু থেকে প্রথম একটা দিয়ে শুরু হলো, এরকম একটা একটা করে প্রবলেম বেরোবে। যখন আপনি পারফরমেন্স মনিটরিং করবেন তখন আপনার এক একটা প্রবলেম বেরোবে আর আপনাকে ওই সলিউশন দেওয়ার জন্য কাজ করতে হবে। তখন আপনি একটা পর্যায়ে দেখবেন অল ডান, তখন আপনার অ্যাড হাই, কস্টিং ডাউন, সাস্টেইন করে বিজনেস। পাওয়া গেছে না পাওয়া যায় নাই? তাহলে পারপাস কি ক্লিয়ার?
এখন এইভাবে কি আসলে আপনারা করেন? তাহলে কাজ কেন করবে? তো এই যে ব্যাপারগুলা, এই জায়গাগুলো বললাম সো ইম্পর্ট্যান্ট। তো সেই জন্য আপনাদেরকে মাস্ট বি মনিটর করতে হবে, মাস্ট বি মনিটরিং করতে হবে। তো এবার ব্যাপার হচ্ছে মনিটরিং তো করলো, মনিটরিং করলেন, পারফরমেন্স হাই হচ্ছে, কাজ ভালো করছে, মাশাআল্লাহ, গুড। এবার কথা হচ্ছে ভাই আমি একটু সেলটা একটু বাড়াইতে চাই। হ্যাঁ বাড়ান, সমস্যা নেই। যে ক্যাম্পেইনে আপনি যখন শুরুতে একটা ক্যাম্পেইনে বাজেট দিচ্ছেন, তো মেইনলি আসলে ক্যাম্পেইন বাজেটের কথা অনেকে জিজ্ঞেস করেন, ভাই কত ডলার দিব, $2, $5, $10, কত ডলার দিব? এটা একটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, কিন্তু আসলে এটাও না ডিপেন্ড করে পারপাস। আসলে আপনি কোন পারপাসে একটা রান করছেন তার উপর ডিপেন্ড করে, আপনার টাইমের উপরেও ডিপেন্ড করে, আপনার মানির উপরেও ডিপেন্ড করে, আপনার প্ল্যানের উপরেও ডিপেন্ড করে। আসলে আমার পারপাস আর আপনার পারপাস কখনো এক না, হবে না। কারণ আপনি আমারটা শুনে আপনারটা রান করে দিলেন, আপনি বলো হতাশই হবেন, কারণ আপনার সাথে মিলবে না। আর আমরা মোস্ট অফ দেম এই কাজটা করি না, করি তো। আমরা অমুক ভাইয়ের কাছে শুনি, আমিও ওই অমুক ভাইয়ের মধ্যে অ্যাড রান করে ফেলছি। অমুক ভাই তো ভাই $2 করে, আমিও $2 করে করতেছি, কিন্তু আমার বললাম সময় কম, যেতে হবে দ্রুত, তাহলে কি মিললো? আর আমি যাচ্ছি সাপোজ আমার সময় আরো কম, আমি অনেক দ্রুত যাচ্ছি, আপনি আমার মতো দ্রুত যাচ্ছেন, আপনার স্টেপে থেকে হবে? তাহলে ওখানে হতাশ, এখানেও হতাশ। তাহলে সলিউশনটা কি? ভাই সলিউশনটা হচ্ছে আপনি আপনার রাইট যে পজিশনে আছেন, রাইট নাও যে সিচুয়েশনে আছেন, সেইখানের পারপাসটা আসলে কি, আপনি কোন পারপাসে আপনি একটা রান করবেন, ক্যাম্পেইনটা রান করবেন। লার্ন, যদি লার্ন হয় ভাই, আপনি লাইফে কোনোদিন অ্যাড রান করেন না, ইটস ওকে, আপনি $1-2 করেন, নো ইস্যু। বাট আপনি যখন বিজনেস পারপাসে আপনি অ্যাড রান করছেন, আপনার যখন প্ল্যানিংটা অনেক হাই, যে এই মাসে আপনার কোটি টাকা সেল লাগবে, ভাই তখন বললাম পারপাসটা আলাদা, তখন অ্যাডের বাজেট বললাম আলাদা, তখন বললাম সেম না। তো এই জিনিসটা বললাম বুঝতে হবে। তো তখন আপনাদের পারপাস অনুযায়ী বললাম ভিন্ন হবে। আমি ম্যাক্সিমাম কোনো আমার পারপাস থেকে, আমার লেভেল অনুযায়ী আমি মিনিমাম $15 নিচে টেস্ট করি না। মিনিমাম $15 দিয়ে টেস্ট করলে ওখান থেকে আমার টাইম শর্ট, কারণ আমাকে ওই এক সপ্তাহ যদি আমি ওখানে টাইম দিয়ে দেই, ওই এক সপ্তাহ চলে গেলে আমার সামনে টাইম কমে গেল, তার মানে আমার এই মাসে অ্যাচিভমেন্ট হবে না। তার মানে আমাকে ওইখানে টাইম কমে ফেলতে হবে, আমাকে টাইম কমে ওই জায়গাতে আমাকে কাজ করতে হবে স্পেসিফিকভাবে, এবং আমার গ্রোথ অনেক হাই করতে হবে। তো সেখানে আমি বললাম আমার বাজেটটা মিনিমাম $15 দেই। তো দিয়ে যখন আমি কাজ করি তখন বললাম ওই জিনিসটার রেসপন্সটা অন্যরকম থাকে। তো এখানে আবার বললাম যে এই জিনিসটা আপনারা কালকে থেকে $50 করেন না, $2, এটা ডিপেন্ড করে টোটাল আপনার পরে আপনার সিচুয়েশনের উপরে, আপনার রাইট নাও সিচুয়েশনের উপরে। তো সেই জায়গাতে আপনার এই যে যখন একটু সেলটা একটু বাড়ানোর চেষ্টা করবেন, তো এই পারফরমেন্সের জায়গা থেকে অনেক সময় কোনো ক্যাম্পেইনে দেখবেন বাজেট হাই চলে যাচ্ছে, তখন ক্যাম্পেইনের বাজেট ডাউন করতে হবে। আবার কোনো ক্যাম্পেইন ভালো পারফর্ম করছে, তখন আস্তে আস্তে করে 20% করে বাড়াতে পারেন। কিন্তু আমার যেটা সলিউশন, আমি একটা ক্যাম্পেইনে হিউজ বাজেট কখনো দেই না, কারণ এর ফলাফল কখনো ভালো হয় না। আমার এক্সপিরিয়েন্স আপনাদের ক্ষেত্রে ভিন্ন হতে পারে, কারণ একটা ক্যাম্পেইনে $200 হচ্ছে অ্যাড রান আমি কখনো করি না, আমার মাল্টিপল ক্যাম্পেইন থাকে। কারণ আমি এটা বিলিভ করি যে আমি একটা মানুষ, আমি হয়তোবা একা এক প্লেট ভাত ভালোভাবে খেলে আমার শরীরের জন্য ভালো, এরপরে যদি আমাকে দেওয়া হয় হয়তো আমি খাবো, কিন্তু প্রপারলি আর খাবো না। 5 প্লেট দিলে প্রত্যেকটা থেকে অল্প অল্প করে খাবো, ওইটা নষ্ট হবে, ওয়েস্ট হবে। আমার কাছে এই জিনিসটা জাস্ট আমি এভাবেই ভাবি। আপনি যখন একটা বার্ন করছেন, যখন একটা ক্যাম্পেইনে যখন এই ডলারটা দিচ্ছেন, তখন বললাম এইভাবে যখন জিনিসটা দিচ্ছেন, তখন বললাম ফেসবুকের কাজ কি, ওটা শেষ করে কিন্তু আপনার রেজাল্ট আনা বললাম কি ওর কাজ না, ও বললাম ক্যাম্পেইনের বাজেটটা খেয়ে ফেললো, তাহলে আপনার দিন শেষে কী হলো, আপনার রিটার্নটা আসলো না। এই জন্য আপনারা এই পারফরমেন্স মনিটরিং করে যখন একটু সেলটা গ্রোথ করবেন, ক্যাম্পেইন বাজেটটা যখন এডিট করবেন, তখন ঠিক এইভাবে ডিপেন্ড করে যে আপনার আসলে কোন ক্যাম্পেইনের পারফরমেন্স কেমন রেজাল্ট করছে তার উপরে, সেইভাবে স্কেল আপ করে অল্প অল্প করে বাড়ান এবং আগান। এইভাবে এটা মোটামুটি এই পর্যন্ত আপনার গেল। এরপরে যে ব্যাপারটা আসলে বিজনেসের অনেকের এখানে প্রশ্ন যে আমরা সেলটা বাড়াতে চাচ্ছি, এখন কথা হচ্ছে কি ভাবে সেলটা বাড়ানো যায়। এক ক্যাম্পেইন বললাম, ক্যাম্পেইনে তো আসলে বললাম যে একটার মধ্যে এত দিলে তো সেল তো আর বাড়বে না, তাহলে আসলে সেলটা বাড়াবেন কি করে? আমরা বিজনেস কোথায় করি, অনলাইন না অফলাইন? আমাদের তো তাহলে সারা বাংলাদেশে আমাদের বিজনেস, কিন্তু যারা অফলাইনে ব্যবসা করি তার দোকান তো একটা এরিয়া ভিত্তিক, তার মানে সে ইচ্ছা করলে স্কেল করতে পারবে না। বাট আমরা কি পারি না? তো এই জায়গায় আমাদেরকে কিছু সিস্টেম তৈরি করতে হবে আমাদের ব্যাক এন্ডে, যে আমি যখন সেলটা বাড়াচ্ছি, সেলটা বাড়ানো তো ইস্যু না, আমি তো চাইলে আজকে ঢাকা, কালকে চিটাগং, সিলেট, খুলনা, বরিশাল, এবার তো সারা বাংলাদেশে অ্যাড রান করতে পারি। কিন্তু রান করার পরে কি এই চিন্তাটা কি আপনারা করেন না? অনেকেই করেন না। যারা করেন লং টার্ম বিজনেস, আপনার কাস্টমারকে প্রপার সার্ভিস দেওয়া লাগবে, তারা করেন না। বাট যারা সেল নিয়ে চিন্তিত, টাকা কামাইতে হবে,
তারা ধামধাম করে বুস্ট মারতেছেন এবং সেল বাড়াচ্ছেন, কিন্তু কাস্টমারটা আসার পরে তাকে প্রপার রেসপন্স করতে পারবেন না আপনার ওই সিস্টেমটা রেডি আছে কিনা, টিমটা রেডি আছে কিনা, এটা বললাম আমরা দেখি না। তো এই জায়গায় আমরা বললাম একটা বিগ মিস্টেক করি, আর এই মিস্টেক করার ফলে বললাম প্রবলেমগুলো হয়ে যায়। কারণ আমার ওই যে রেজাল্টটা তো আসলো, কিন্তু আমরা রেসপন্স করতে পারছি না, আমার টিম সাপোর্ট দিতে পারছে না, তাহলে দিন শেষে হলো কি হিতে বিপরীত। আপনার লিডটা নষ্ট হয়ে গেল, আপনার ইউএসডি বার্ন করছেন, সেলটা তো আসলো, কিন্তু আপনি তো রিসিভ করতে পারেন নাই, তার মানে কি আপনি লুজার হলেন। তো এই কাজটাও করা যাবে না। এর জন্য আপনার ব্যাক এন্ডে অনেক কিছু সিস্টেম রেডি করতে হবে, এগুলো আমাদের মেন্টর আপনাদেরকে শেখাচ্ছে কীভাবে সিস্টেম বিল্ড করতে হয়, কীভাবে টিম বিল্ড করতে হয়, এভাবে স্টেপ বাই স্টেপ বললাম আমরা উঠছি। তো আপনারা যারা এইভাবে স্কেল আপ করতে চান, অবশ্যই মেন্টরের শরণাপন্ন হয়ে এই জিনিসগুলো বুঝে বুঝে প্ল্যান করে সিস্টেম তৈরি করে আগাতে হবে। আপনি 2 তলার ফাউন্ডেশন দিয়ে 20 তলা তুললে কি হবে? ধস নামবে। তো এই কাজটা করা যাবে না। 2 তলার ফাউন্ডেশনে 2 তলা পর্যন্ত কমপ্লিট করে মেন্টরের কাছে আগে শুনেন, জানেন, বুঝেন, দেন আস্তে আস্তে কি করেন, স্কেল আপ করেন। তো আমরা যেহেতু অনলাইন বিজনেস করছি, তো সেক্ষেত্রে আমাদের জন্য স্কেল আপ অনেক সহজ, কারণ সারা বাংলাদেশ আমার বিজনেস, সারা বাংলাদেশই আমার কি বিজনেস। তো মেনলি এই 3 আর রুলস অফ মিডিয়া বাইং বা অ্যাডস রান, যেটা হচ্ছে কি রিসার্চ, রিসোর্স আর কি রিটার্ন। তো এই রিসার্চে আমি কি বললাম, ফার্স্টে রিসার্চে কাস্টমার, এরপরে কি বললাম মার্কেট, পারপাস অনুযায়ী, মার্কেট পারপাস অনুযায়ী রিসার্চ করতে হবে। সুপার শপে যে সব কিছু দেখা যাবে না, আপনাকে স্পেসিফিক মার্কেট পারপাস অনুযায়ী রিসার্চ করতে হবে। এরপরে কি বললাম রিসোর্স, রিসোর্সে কি বলছিলাম কাস্টমার নিডস, আর কি বলছিলাম কম্পিটিটর গ্যাপ। এখান থেকে আপনার কি তৈরি হবে, রিসোর্স, কন্টেন্ট তৈরি হবে। এই কন্টেন্টটা আপনি রান করবেন, রান করার পরে আরে কি রিটার্ন, এই রিটার্নে কি আসবে, এই রিটার্নে আপনার টোটাল এখান থেকে লিড আসবে, এখান থেকে আপনার পারফরমেন্স মনিটর করতে হবে, এখান থেকে আপনার ক্যাম্পেইন বাজেট অপটিমাইজ করতে হবে। এইভাবে আপনাকে স্কেল করে আগাইতে হবে, সিস্টেম তৈরি করে। ক্লিয়ার? তো এইটাই হচ্ছে আমার ছিল মিডিয়া বাইং নিয়ে কিছু কথা, এক্সপিরিয়েন্স, যেটা আপনাদের সাথে শেয়ার করা। কারণ আপনারা এখানে ম্যাক্সিমামই এই জিনিসগুলো কোশ্চেন করেন আমার কাছে, ম্যাক্সিমামই আমি এগুলো শুনি এবং এই প্রবলেমগুলোই ফেস করি। তো যেখানে আপনাদের এই সমস্যাগুলোর কি আমি সমাধান দিতে পারছি না পারি নাই, পারছি, তাহলে কি এখন আর অ্যাভাটার নিয়ে সমস্যা হবে? ওকে ফাইন।